Okay. So in this class, I'm going to talk about, just wait a minute. I'm going to talk about practical use of part of speech, অর্থাৎ part of speech এর practical যে ব্যবহার। তো যারা আমার ফ্রি ক্লাসগুলোতে ছিলেন, আমি আপনাদেরকে প্রথমত এই বিষয়টা বলেছিলাম যে যারা আমার যে কোর্সটা করবেন, আমার কোর্সের প্ল্যানে ফার্স্টে গ্রামারের ক্লাস থাকবে 10টার মতো, এবং এই গ্রামাটিক্যাল ক্লাসগুলো আপনাদের করতে হবে। কেন করতে হবে? আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ানোর জন্য, ইনস্ট্যান্টলি, যাতে করে আপনি আপনার ইউনিভার্সিটি, আপনার অফিসে, আপনার কলেজে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, একটা ভাইভা ফেস করতে পারেন। আমি যদি শুধু স্পোকেন করাই, আমি যদি বলি যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন, এরকম বললে আমি যতটুকু পড়াবো আপনি ততটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকবেন। একটা সেন্টেন্স বা বাক্যকে লং করতে পারবেন না, বড় করতে পারবেন না, বাক্যের ভিতরে ইনফরমেশন নিয়ে আসতে পারবেন না, একটা প্যাসেজ রিড আউট করে তার অ্যাকচুয়াল অর্থ আপনি বুঝবেন না। যখন নিজের মতো করে কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, ইনস্ট্যান্টলি কনফিউশন ফেস করবেন, আমি এটা বলছি এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। বাট বেসিক গ্রামারটা যদি জানা থাকে, এই প্রবলেম গুলো আপনার থাকবে না। এখন গ্রামারটা কি? গ্রামার মানে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ সম্পর্কে যাদের কনসেপ্ট থাকবে, সে হল ইংলিশ গ্রামারটা জানবে। এর বাইরে যদি অন্য কোনো কিছু থাকে, সেটাও এর সাথেই রিলেটেড। অর্থাৎ যারা গ্রামার শিখতে চান না, যারা মনে করেন আমি শুধু স্পোকেন শিখতে চাই, তাদেরও এগুলো সম্পর্কে ধারণা নেওয়া উচিত। কেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটার সাথে আরেকটা টপিক কানেক্টেড থাকে, একটাকে স্কিপ করে একটা জায়গায় যাওয়া যায় না। আপনি, আপনাকে যে সবকিছু মুখস্থ করতে হবে এরকম না, আপনি বিষয়গুলোর সঙ্গে পরিচিত হন, দেখেন, একদম অজানা যেন কোনো কিছু না থাকে। আপনি ভুলে যান, সমস্যা নেই, বাট জিনিসটা জেনে যান। এরপর কি? ভোকাবুলারি যারা শিখতে চান, যারা ভোকাবুলারি ডেভেলপমেন্ট করতে চান, যারা ভোকাবুলারি প্র্যাকটিস করতে চান, এই পার্ট অফ স্পিচ ধরে ধরে ভোকাবুলারি শিখতে হয়। আপনি যে কোনো বড় একটা বই থেকে ভোকাবুলারি শেখেন, দেখবেন ছোট্ট করে ব্র্যাকেটে লেখা থাকে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। কেন? কারণ এই ভোকাবুলারি পার্ট অফ স্পিচ ধরে না শিখলে, একটা ভোকাবুলারি দেখে যদি আপনি বলতে না পারেন এটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে ওই শেখাটা আপনার বৃথা। আপনি একটা প্যাসেজ রিড আউট করে তার অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন না। অর্থাৎ এই গ্রামারটা কি, পার্ট অফ স্পিচটা কি? সেন্টেন্সে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কানেকশন, একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ডের ওয়ার্ডন মেনটেন করা। অর্থাৎ মনে করেন আমি যদি একটা বাক্য লিখি যে হি প্লেস ফুটবল অন দ্য ফিল্ড, এই যে বাক্যটা লিখলাম, হি প্লেস ফুটবল অন দ্য ফিল্ড, এই বাক্যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। একটা বাক্য তৈরি করতে গেলে শব্দ লাগে, একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি, যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বলি। তো এই প্রত্যেকটা সেন্টেন্স যে পার্ট অফ স্পিচ, মানে কি? স্পিচের পার্ট। স্পিচ মানে কথা বা বাক্য, আমাদের মুখ দিয়ে যে কথাটা বের করছি, যে ভয়েস, যে সেন্টেন্স, সেটাই স্পিচ। এর পার্ট, এর পার্ট মানে কোনটা? এই হি একটা পার্ট, প্লেস একটা পার্ট, ফুটবল একটা পার্ট। এই প্রত্যেকটা পার্টের একটা নাম আছে, যে নামগুলো টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর থেকে আসে, ওর বাইরে না। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এই হি শব্দটা একটা প্রোনাউন, প্লেস শব্দটা একটা ভার্ব, ফুটবল শব্দটা একটা নাউন, অন শব্দটা একটা প্রিপোজিশন, দা শব্দটা একটা অ্যাডজেক্টিভ, ফিল শব্দটা একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম না, এইভাবে আপনি যে সেন্টেন্সই লেখেন না কেন বা বলেন না কেন, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। এগুলো অন কাইন্ডস অফ ডেজিগনেশন, পদবি, ওয়ার্ডের নাম। এটা আমাকে জানতে হবে, বাট এই নামগুলো চেঞ্জেবল, পরিবর্তনশীল। যেমন আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম, এই ম্যাঙ্গো শব্দটা একটা নাউন। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ, এই ট্রি কে মডিফাই করছে ম্যাঙ্গো শব্দটা, পরের বাক্যে ম্যাঙ্গোটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, ট্রিটা নাম। সেভাবে পার্ট অফ স্পিচের পরিবর্তন হয়। এই কারণেই এদের ডেফিনেশন আমাদেরকে বুঝতে হবে, এবং এদের পজিশন আমাদেরকে বুঝতে হবে, যে এদের অ্যাকচুয়াল অর্থটা কি, এটা একটা বাক্যে কোথায় বসে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডের কানেকশন হয়। পার্ট অফ স্পিচ যে বুঝতে পারবে, সে দ্রুত ভোকাবুলারি ডেভেলপমেন্ট করতে পারবে। আর পার্ট অফ স্পিচ যে বুঝতে পারবে না, না বুঝে যারা ভোকাবুলারি পড়ে, তারা কখনো একটা প্যাসেজ পড়েও তার অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবে না। বাট ভোকাবুলারি জানা না থাকলেও যদি পার্ট অফ স্পিচের ফাংশন বোঝেন, তাহলে আপনি যে কোনো সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বুঝতে সক্ষম হবেন। যেমন এই যে একটা ওয়ার্ড
একই ওয়ার্ড বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে বসে। এই দেখি, ওয়াক, এই শব্দটার মানে হচ্ছে হাঁটা। আমি আপনাকে যদি বলি এটা কোন পার্ট অফ স্পিচ, আপনি বলবেন যে এটা একটা ভার্ব। কিন্তু দেখেন আমি যদি বলি যে হি ইজ, এটা আমি দেখিয়েছিলাম একটা ফ্রি ক্লাসে, বাট আজকে আরো বেশি কিছু নিয়ে কথা বলবো। সো হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটতেছে। এখানে ইজ ওয়াকিং এটা ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। আমি যদি বলি ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। হাঁটা একটি ভালো ব্যায়াম। এখানে এই ওয়াকিংটা জেরান্ট, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ, বাট স্থির একটা অবস্থা প্রকাশ করছে, সাবজেক্টের স্থানে আছে। এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। জেরান্ড যেটা নাউনকে ইন্ডিকেট করে, সেটা নাউনের কাজ করছে, সাবজেক্টের স্থানে আছে। এখানে ইজটা ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব নেই, বি ভার্বের একটা সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি বলি আই স আ বয় ওয়াকিং অন দা রোড, একটা ছেলেকে আমি রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, সি এর পাস্ট ফর্ম স, এটা মেইন ভার্ব। ওয়াকিং শব্দটা বয়কে মডিফাই করছে, বয়টা কি অবস্থায় ছিল, হাঁটতেছিল, ওরকম অবস্থায় আমি দেখেছিলাম। সেটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এই তিনটা বাক্যে একই স্পেলিং, একই ওয়ার্ড, ওয়ার্ডটার মানে হাঁটা, কিন্তু তিনটা পজিশনে বসার কারণে তিন ধরনের পার্ট অফ স্পিচ হয়েছে। তিন ধরনের পার্ট অফ স্পিচ হওয়ার কারণে তিনটা বাক্যেরই মিনিং ডিফারেন্ট। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটতেছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। আই স এ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। সো ফার্স্ট ওয়াকিংটা ভার্ব, সেকেন্ড ওয়াকিংটা নাউন, থার্ড ওয়াকিংটা অ্যাডজেক্টিভ। এইভাবে পার্ট অফ স্পিচের পরিবর্তন হয়। আর এই পরিবর্তনটা আমাদের বুঝতে হবে একটা বাক্যে কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড হচ্ছে, কোন ওয়ার্ড কোন পজিশনে বসে বাক্যের কেমন অর্থ দিচ্ছে। দ্যাট ইজ কল্ড পার্ট অফ স্পিচ। এটা ভালোভাবে জানা থাকলে আপনি ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারবেন, ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট হতে পারবেন। এটা ভালোভাবে জানা থাকলে আপনার স্পিকিং এর স্কিলটাও ও ডেভেলপমেন্ট আসবে। এটা ভালোভাবে জানা থাকলে আপনারা দ্রুত, যারা ভোকাবুলারিতে দুর্বল, যারা বোঝেন না ভোকাবুলারি কিভাবে শিখতে হয়, কিভাবে পড়তে হয়, দ্রুত আপনি ভোকাবুলারির একটা ডেভেলপমেন্ট পাবেন। কেউ কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড? Yes, I understood. বুঝতে পারছি স্যার। তাহলে এটা আমাদের জানতে হবে। গ্রামার শেখাবো আমি, বাট খুব সহজে এটা আপনারা শিখতে পারবেন। আর যারা, আবার বলছি, শুধু স্পোকেন শিখতে চান, দেখার চেষ্টা করেন। সবকিছু যে নোট করতে হবে, মুখস্থ করতে হবে এরকম না, যে কথাগুলো বলি একটু শোনেন। বাট যারা গ্রামার ডেভেলপ করতে চান, যারা স্টুডেন্টস আছেন, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট এগুলো ফেস করবেন, তারা খুব ভালোভাবে এখানে কনসেন্ট্রেট দিবেন। আমি একটা কথা বারবার বলছিলাম, আমার এই কোর্সটা সেভাবেই তৈরি করা যাতে করে প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়, পারফেক্ট হয়। এই কোর্সটা প্রত্যেকের জন্যই যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ হন, টিচার, অফিসার, জব হোল্ডার, যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন। বাট যার যতটুকু লাগবে ততটুকুই নিবেন। আপনি ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন যে আপনার কতটুকু প্রয়োজন, সেভাবেই নেওয়ার চেষ্টা করবেন। বাট আমি কোথাও গ্যাপ রাখবো না, আমি যেটা পড়াবো সেটা ইন ডিটেলসে সবকিছু পড়াবো। কারণ আপনারা জানেন, আহ হয়তো জানবেন পরে, আমার কাছ থেকে পড়ে অনেকে ইংলিশের টিচার, এবং তারা দেশের বিভিন্ন জায়গায় অফলাইনে টিচিং দিচ্ছে আমার মেথড ফলো করে। এবং এই যে আমার যে বইটা, তারা প্রত্যেকেই নেয় যে স্যার আমি এই জায়গার টিচার, আমার এত কপি বই লাগবে, এত কপি বই লাগবে। এই জন্য আমার বইটা আরো দ্রুত সেল হয়ে যায়। আমার বইয়ের নতুন একটা এডিশন আসছে, সেটা আপনারা কিছুদিন পর দেখতে পারবেন। সেখানে বইটা অনেক বড় হচ্ছে এবং আরো বেশি পেজ আসছে। দেখাবো আমি আপনাদের। সেটা এখন না, দেরি হবে, আরো লেট হবে। আহ কয়েক মাস লেট হবে, 2-3 মাস। তো কাজ চলতেছে। তো যেটা বললাম আমি আপনাদের, সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ আমাকে ভালোভাবে জানতে হবে। তো আমি এভাবেই শেখাই বা শেখাবো যাতে করে আপনি নিজেই ইংলিশে মাস্টার্স হতে পারবেন, নিজেই আপনি পড়াতে পারবেন। তো কি বলছে এখানে ডেফিনেশন থেকে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড আ পার্ট অফ স্পিচ। করিম ইজ আ গুড বয়, হি গোস টু স্কুল। আশিক ইটস রাইস, তাহলে করিম এটা নাউন, হি এটা প্রোনাউন, আশিক এটা নাউন, ইজ এটা ভার্ব, গোজ এটা ভার্ব, ইটস এটা ভার্ব, এ এটা অ্যাডজেক্টিভ, টু এটা প্রিপোজিশন,
গুড এটা অ্যাজেক্টিভ, বয় এটা নাউন, স্কুল এটা নাউন। আবার আমি যদি বলি টু স্কুল, একসঙ্গে এই দুইটাকে বলা হয় একটা ফ্রেজ। কি ফ্রেজ জানেন? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস। এই পার্ট অফ স্পিচের সাথে কানেক্টেড একটা টপিক হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ, যেটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, ওটা একটু অ্যাডভান্স লেভেলে। তো দেখাবো আমি। তো এখানে দেখেন কি বলছে। 1 নং বাক্যে করিম ইজ আ গুড বয়, প্রত্যেকটি এক একটি পার্ট অফ স্পিচ। ঠিক একইভাবে হি গোস টু স্কুল, আলাদা আলাদা ভাবে এক একটি পার্ট অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। 3 নং বাক্যে মোট 3টি শব্দ আছে, 3টি পার্ট অফ স্পিচ আছে। সো ডেফিনেশন টু হিয়ার ইউ ক্যান সি words are considered as the smallest part of a sentence. According to the use and word, words are divided into different classes called a part of speech. বুঝতে পারছেন? বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটি শব্দকেই পার্ট অফ স্পিচ বলে। সো যাই হোক, এখন টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, এগুলো সবাই জানেন। এগুলো যারা মোটামুটি ইংরেজি শেখেন, চর্চা করেন ছোটবেলা থেকে, প্রত্যেকেই জানেন 8 প্রকার পার্ট অফ স্পিচ এবং সেগুলোর নাম এরকম। বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা শিখি না, আমরা শেখার চেষ্টা করি না। সেইটাই কিন্তু আমি মূলত আপনাদেরকে শেখাবো। সো নাউনটা কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নামকে বোঝায়। নাউন রেফার্স টু এনি কাইন্ডস অফ নেম। দিস মিনস হোয়াট এভার উই আর সিইং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ নাউন। নাউন্স আর ইউজড টু নেম পার্সনস, থিংস, অ্যানিমালস, ইভেন্টস, প্লেসেস, আইডিয়াস এক্সেট্রা। যে কোনো কিছুর নামকেই নাউন বলে। এখন পৃথিবীর প্রতিটা ওয়ার্ডই নাউন। এখন আপনি যদি বলেন সব ওয়ার্ড যদি নাউন হয়, তাহলে অন্য পার্ট অফ স্পিচ গুলো কিভাবে হবে? তাদের ডেফিনেশন এবং অবস্থানের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। অর্থাৎ নাউন একটা সেন্টেন্স বা বাক্যের একদম শুরুতে থাকে, সাবজেক্টের স্থানে থাকে, এদের এই অবস্থানটা বুঝতে হবে। অথবা ভার্বের পরে থাকে, ভার্বের পরে এক্সটেনশনে মোস্ট অফ দ্য টাইম নাউন থাকে। এই নাউনের 5টা প্রকার আছে, এগুলো ইন ডিটেলস আমি দেখাবো আপনাদের প্রত্যেকটা ক্লাসে, ধারাবাহিকভাবে এগুলো আপনারা পাবেন। এরপর প্রোনাউনটা কি? যে নাউনের পরিবর্তে যেটা বসাই সেটাই প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। তাহলে এটাও আমার ওই সাবজেক্টের স্থানে থাকে বা ভার্বের পর অবজেক্টের স্থানে থাকে মোস্ট অফ দ্য টাইম। যেমন করিম ইজ এ গুড বয়, হি গোস টু স্কুল এভরিডে। হ্যাঁ, তাহলে এই করিম এর পরিবর্তে করিম সম্পর্কে যদি আমি এক্সট্রা ইনফরমেশন দেই কোনো বাক্যে, তখন এই হি এর ব্যবহারটা আমরা করি, এটাকেই আমরা প্রোনাউন বলি। তো প্রোনাউন নাউনের পরিবর্তে বসে। এরপরে অ্যাজেক্টিভ, এটাও আপনারা জানেন যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝালে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেমন নাইমা ইজ আ বিউটিফুল গার্ল, আমি যদি বলি যে নাইমা খুবই সুন্দরী মেয়ে, তাহলে বিউটিফুল শব্দটা আমার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। কেন? ওই গার্লকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। বা নাইমাটা কেমন মেয়ে, তার একটা গুণ বোঝাচ্ছে বিউটিফুল, এটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে, সরি কোয়ালিটি বলে, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ আর কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ। হি হ্যাজ 3 রেড পেন্স, এই বাক্যটা কেমন জানেন? দেখেন, হিটা প্রোনাউন, হ্যাজ ভার্ব, পেন্স এটা আমার নাউন। ওই পেন কে মডিফাই করছে রেড শব্দটা, যে তার কলম আছে, তার লাল কলম আছে, তার লাল কলম আছে, 3টা লাল কলম আছে। এবার কই যে 3টা তো অ্যাডজেক্টিভ, অ্যাজ ওয়েল অ্যাজ রেড শব্দটাও অ্যাডজেক্টিভ, ওটাও পেনকে মডিফাই করে। সাফি ইজ ইল, হচ্ছে এখানে একটা ই হবে, সাফি অসুস্থ, অর্থাৎ তার একটা অবস্থা বোঝাচ্ছে। তো এগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। ভার্ব কি? The verb is the important part of speech. Without a verb, no sentences can be formed. It shows a physical or mental action. The verb always believes in doing an action. অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। গো, ইট, স্লিপ, বাই। মনে রাখবেন প্রত্যেকটা বাক্যে ভার্ব যদি মানে আই মিন যদি মেইন ভার্ব বসে, সেটা সাবজেক্টের পরে থাকে, অ্যাকশন দেয়, ভার্বটাকে দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়, সেটাই মেইন ভার্ব। ভার্ব ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। আই মিন ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। এখন একটা বাক্যে একের অধিক ভার্বের ব্যবহার হতে পারে। তাহলে যদি একের অধিক ভার্বের ব্যবহার হয়, মনে রাখবেন সাবজেক্টের পরে যে ভার্বটা সেটা মেইন ভার্ব। এইটা ছাড়া দূরে যদি কোনো ভার্ব বসে, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেটা হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ সেটা জেরান্ড, ইনফিনিটিভ অথবা পার্টিসিপল হয়ে থাকে। যেমন একটা সেন্টেন্স বলি,
সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে বা দেখা করার জন্য। এবার কি দুটো ভার্ব আছে, একটা হচ্ছে সিট এর পাস্ট ফর্ম স্যাট, একটা হচ্ছে মিট, MEET, টু মিট, টু প্লাস বি। সেই টু মিটটা একটা নন ফাইনাইট ভার্ব, এটা একটা ইনফিনিটিভ। আর ওই স্যাট শব্দটা মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সাবজেক্টটা কি হি, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা মেইন ভার্ব। সাবজেক্ট থেকে দূরে যদি কোনো ভার্ব থাকে সেটা নন ফাইনাইট। অ্যাডভার্বটা কি, যেসব ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে সেগুলোকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ একটা বিষয় মনে রাখেন, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, অতিরিক্ত ইনফরমেশন দেয় অ্যাডজেক্টিভ। আর একটা কথা তার আগে বলে রাখি, আমাদের যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে ইংলিশে, এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর মেইন পার্ট অফ স্পিচ বা জিস্ট যেটাকে বলা যায়, সেটা হচ্ছে নাউন প্রোনাউন আর ভার্ব। নাউন প্রোনাউন আর ভার্ব ছাড়া আপনি একটা বাক্য ওইভাবে তৈরি করতে পারবেন না। এদেরকে লাগবে। এই তিনটা ছাড়া বাকি যে পার্ট অফ স্পিচ গুলো আছে, সেটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে সবই বাড়তি অংশ। এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত ইনফরমেশন দেয়, মডিফাই করে, রংচং করে, বাক্যটাকে বড় করে। অর্থাৎ এগুলো সবই বাড়তি অংশ। মনে করেন আমি যদি বলি শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, সাবজেক্ট শি, এটা প্রোনাউন, ইজটা ভার্ব, গার্লটা নাউন। আমি এটাও বাদ দিয়ে দিলাম। এখন এই তিনটা ওয়ার্ডের একটা ওয়ার্ড যদি বাদ পড়ে, আমার বাক্য কি থাকবে? শি বাদ দিলে বাক্য হবে? গার্ল বাদ দিলে বাক্য হবে? ইজ বাদ দিলে বাক্য হবে? হবে না। শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, এই এটা একটা অ্যাডজেক্টিভ, গার্লকে মডিফাই করছে। এটা বাদ দিলেও কিন্তু সে হয় মেয়ে, আমার কিন্তু একটা অর্থ থাকছে। কিন্তু শি বাদ দিলে কি কোনো অর্থই থাকবে? থাকবে না। শি ইজ আ বিউটিফুল গার্ল, এটা একটা সুন্দরী মেয়ে। তাহলে বিউটিফুল যোগ করায় কি হলো, সেন্টেন্সটা আরো সুন্দর দেখালো। কি করলো বিউটিফুলটা? গার্লকে মডিফাই করলো, অর্থাৎ নাউনকে মডিফাই করলো। তাহলে বিউটিফুলটাকে আমি বলছি অ্যাডজেক্টিভ। যে ভার্ব, নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ডটা মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সে সুন্দরী, সে খুব সুন্দরী মেয়ে। তাহলে এই ভেরিটা যোগ করে কি হলো, সেন্টেন্সটা আরেকটু বড় হলো, বাক্যের ভিতর আরেকটু ইনফরমেশন দিলাম, আরেকটু ভালো শোনালো। বাট আমি যদি এই ভেরি বা বিউটিফুল না দিতাম, আমার কি সেন্টেন্স বা বাক্যের অর্থ থাকতো না? অবশ্যই থাকতো। কিন্তু আপনি শি উঠাই দেন তো, ইজ উঠাই দেন তো, বা গার্ল উঠাই দেন তো, অর্থ থাকবে না। কিন্তু বিউটিফুল উঠাই দেন, ভেরি উঠাই দেন, বাক্যের একটা মিনিং থাকবে। তার মানে নাউন প্রোনাউন আর ভার্ব হচ্ছে জিস্ট অংশ, মেইন অংশ। এদেরকে কেন্দ্র করে বাকি পার্ট অফ স্পিচ গুলো বসে থাকে। তো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন বা তথ্য দেয় অ্যাডজেক্টিভ। আর ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিজেকে নিজেও মডিফাই করে। অ্যাডভার্ব কখনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে না, এটা মনে রাখবেন। নাউন, প্রোনাউন আর একটা হচ্ছে ইন্টারজেকশন, এইগুলোকে কখনো অ্যাডভার্ব মডিফাই করে না। এটা বাদে অন্য যে কোনো পার্ট অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। বাট মেইনলি অ্যাডভার্ব ভার্বকে নিয়ে কাজ করে, ভার্বকে বাড়িয়ে বলে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এই যে ভেরি শব্দটা, এটা একটা অ্যাডভার্ব। কারণ সে সুন্দরী মেয়ে, সে সুন্দরী, কেমন সুন্দরী? খুব সুন্দরী। ভেরিটা বিউটিফুল কে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে। এই জন্য এখানে বলা হচ্ছে যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে, সেগুলোকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি, এটসেট্রা। The word that usually modifies the verb, adjective, or other adverb is known as an adverb. He asked my name gently. So how? কিভাবে সে নামটা জিজ্ঞাসা করেছিল? ভদ্রভাবে। তো এই জেন্টলি, ওই কথাটা হচ্ছে আমার অ্যাডভার্ব। কাকে মডিফাই করছে? ওই আস্কড শব্দটাকে। জিজ্ঞাসা করার ধরনটা কেমন ছিল? তাহলে ভার্বকে মডিফাই করছে না? শি ওয়াক স্লোলি, হাঁটে। কেমন ভাবে হাঁটে? স্লোলি হাঁটে। তাহলে হাঁটার ধরনটা কেমন? স্লোলি। অর্থাৎ ভার্বকে মেইনলি যে ওয়ার্ডটা মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। আবার অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। হ্যাঁ, শি বটস আ ভেরি লং ড্রেস, সে কিনেছিল একটা খুব লম্বা ড্রেস। ড্রেস শব্দটা নাউন, লং শব্দটা অ্যাডজেক্টিভ। লং কে মডিফাই করছে ভেরি শব্দটা, ওইটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে নিজেকে মডিফাই করে দেখবেন। হি রানস ফাস্ট, এর মানে হচ্ছে
সে দ্রুত দৌড়ায়। তো অর্থাৎ দৌড়ানোর ধরনটা কেমন? দ্রুত। তাহলে রানস এটা একটা ভার্ব, ভার্বকে মডিফাই করেছে ফাস্ট শব্দটা। তাহলে ফাস্ট শব্দটা কি? অ্যাডভার্ব। এখন সে দ্রুত দৌড়ায়, সে যদি খুব দ্রুত দৌড়ায়, হি রানস ভেরি ফাস্ট, এই ভেরি শব্দটা একটা অ্যাডভার্ব। কারণ কি? ফার্স্ট কে মডিফাই করছে। ফার্স্ট কাকে মডিফাই করছে? রান কে মডিফাই করছে। সো ভেরিটাও অ্যাডভার্ব, ফার্স্টও অ্যাডভার্ব। এইভাবে অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে। সো এই অ্যাডভার্বের ব্যবহার আমাদের ভালোভাবে শিখতে হবে। যারা আমার ফ্রি ক্লাস করেছিলেন আমি দেখিয়েছিলাম যে অ্যাডভার্বের ব্যবহার করে কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। এখন আজকে এই যে আহ সবগুলো পার্ট অফ স্পিচ একসঙ্গে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি, এর পরের ক্লাসগুলোতে কিন্তু প্রত্যেকটা পার্ট অফ স্পিচ অর্থাৎ পার্টিকুলার এক একটা পার্ট অফ স্পিচকে ইন ডিটেলস আমি প্রেজেন্ট করব। তো সেগুলো যদি আপনি বুঝতে পারেন, বিশ্বাস করেন আপনার গ্রামার নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই পার্ট অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট থাকা মানেই হোল ইংলিশ গ্রামারটা জানা। এর বাইরে যদি কোনো টপিকও থাকে, সেটা আর্টিকেল আছে, ডিটারমিনার আছে, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট আছে, সাফিক্স প্রিফিক্স আছে, মডিফায়ার আছে, এই যে সমস্ত টপিকগুলো, এই টপিকগুলো এই পার্ট অফ স্পিচের সাথেই কানেক্টেড, এদের ভিতর থেকেই বের হয়। তো এদেরকে জানা মানে হোল গ্রামারটা জেনে যাওয়া। অন্য যে কোনো বিষয় খুব ইজিলি বুঝতে পারো। Preposition defines the relationship between nouns or pronouns with another words in a sentence. It works as a connector and specifies the location or a location in time. Prepositionটা কি? পদান্বয়ী অব্যয়, অর্থাৎ এটা মূলত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যে কোনো একটা জায়গাকে ইন্ডিকেট করতে বসে। অথবা একটা কথা আমি আপনাদের বলি, এই প্রেপোজিশন হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের অলংকার, অর্নামেন্ট হিসাবে কাজ করে। অর্থাৎ প্রেপোজিশন খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে কমনলি আমাদের প্রেপোজিশনের ইউজ করতে হয়। তো একটা ছেলেকে আপনি যদি কোট বুট শার্ট টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে। একটা মেয়েকে যদি হাতে চুড়ি কানের দুল নাকের নলক সিনেমার নায়িকাদের সাজায় না, নতুন বিবাহিত বউ ব্রাইড যাদেরকে বলা হয় বউদেরকে সাজায় না, তো সাজালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্য প্রেপোজিশনের ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যকে অলংকৃত করে, গর্জিয়াস করে, অর্নামেন্ট হিসেবে কাজ করে, ডেকোরেট করে। প্রেপোজিশন ছাড়া বাক্যের অর্থ দেয়, বাট সেই বাক্যটা খাপছাড়া খাপছাড়া মনে হয়। অর্থাৎ বাক্যের যে ওয়ার্ড, ওই ওয়ার্ডস গুলো একটার সাথে আরেকটা কানেক্টেড হয় না। এজন্য প্রেপোজিশনের সঠিক ব্যবহার জানা উচিত একটা সেন্টেন্স বা বাক্যকে সুন্দরভাবে সাজানোর জন্য। ওই যে বলছিলাম যে অর্নামেন্ট হিসেবে কাজ করে। উইদাউট অর্নামেন্ট একটা মেয়েকে দেখতে যেমন লাগে, উইদাউট অর্নামেন্ট একটা ছেলেকে দেখতে যেমন লাগে, বাক্যকে দেখতেও তেমনই লাগে উইদাউট ইউজিং প্রিপোজিশন। The book is on the table. Rohim is hiding behind the tree. The girl brought a letter for me from the teacher who taught us English. ওকে, সো অন, বাহাইন্ড, ফ্রম এগুলো প্রেপোজিশন, এদের উপরেও ডিটেলস ব্যবহার আমরা দেখবো। কনজাংশনটা কি? সংযোগ স্থাপনকারী। যে ওয়ার্ড একাধিক শব্দ বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। And or but yet for nor so because these are the conjunction. Usually conjunction joins a word with another word or joins a sentence with another sentence. It is a connector. It links words, sentence, phrases or clause. অর্থাৎ আলাদা দুইটা ওয়ার্ডকে, আলাদা দুইটা সেন্টেন্সকে, ফ্রেজ বা ক্লজকে কানেক্ট করার জন্যই কনজাংশনের ব্যবহার হয়। Saif and Saurabh are very good friends. Akash is a boy, but Mo is a girl. She gave me the letter and then she quickly. তাহলে এগুলো মেইনলি কনজাংশনের বিষয়টা হচ্ছে আমাদের রাইটিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। আমরা যখন রাইটিং এর ক্লাসগুলো করবো তখন এগুলোর উপর ইন ডিটেলস আমরা শিখবো। ইন্টারজেকশনটা একদম বাইরের একটা পার্ট। বাইরের পার্ট কেন বলছি? আমাদের ইংলিশে যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর এই ইন্টারজেকশন বাদে বাকি 7টা প্রত্যেকটাই একটার সাথে আরেকটা কিন্তু যে কোনো দিক থেকে কানেক্টেড, একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত। যেমন নাউনের জন্য বা প্রোনাউনের জন্য অ্যাডজেক্টিভ বসে, ভার্বের জন্য অ্যাডভার্ব বসে, আবার অ্যাডজেক্টিভের জন্য অ্যাডভার্ব বসে, আবার নাউন প্রোনাউনের জন্য প্রিপোজিশন বসে, একটার সাথে একটা কানেক্টেড। কিন্তু ইন্টারজেকশন একদম বাইরের একটা পার্ট, এটা কোনো কিছুর সাথে কানেক্টেড না, এটা দেখলেই চেনা যায়, জাস্ট একটা এক্সক্লামেশন সিম্বল থাকে। ইট এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস, ইমোশন এন্ড
sudden changes of mind. It may be sudden happiness or sadness. ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন বা প্রকাশকে বোঝায়, যেমন হুররে, আল্লাহস, ও ব্রাভো, ওস, ও এটসেট্রা। আল্লাহস, her father is died. Hooray, we have won the game. Hooray. Oh, what a beautiful girl she is. So those are the example of interjection. Then now move to the identification of part of speech. So here you can see, uh, this is a book of English language. So what part of speech is the underlined word? Here you can see English. So can anyone tell me that? এই যে ইংলিশ, এটা কোন পার্ট অফ স্পিচ? No, 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 no. Noun, sir. নাউন। Sir, হুম, adjective. Adjective. কেন অ্যাডজেক্টিভ বলতে পারেন? Language noun. English language করছে এরকম বুক মনে হচ্ছে একটা হচ্ছে ইংলিশ বুক। দেখেন, Noun. বোঝার বুককে চেষ্টা মডিফাই করেন, করতেছে। বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বোঝেন। এই নোটটা দেখার দরকার নেই, ঠিক আছে? এটা ভুল আছে এখানে, এটা কোনো কিছু না। আমার কথাটা বোঝেন, এখানে ইংলিশ ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ আমি সেইটা আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি। তো এইটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, নাউন না। কেন অ্যাডজেক্টিভ? এটা বুককে মডিফাই করে না, বুক তো একদম আলাদা একটা পার্ট এইদিকে, এটা এই ল্যাঙ্গুয়েজকে মডিফাই করে। একসঙ্গে যদি বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কি? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এটা কি? নাউন ফ্রেজ। আলাদাভাবে বললে এই ইংলিশটা একটা অ্যাডজেক্টিভ, ল্যাঙ্গুয়েজটা নাউন। মনে রাখবেন, একটা বাক্যে যদি একের অধিক নাউন থাকে, লাস্টেরটা নাউন থাকবে, বাকিগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওই যে প্রথম একটা বাক্য দেখাইছিলাম, মনে আছে? দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। ম্যাঙ্গো শব্দটা কি? নাউন। কিন্তু যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ, তখন ওই ম্যাঙ্গোটা ওই ট্রিকে মডিফাই করেছে। গাছটা কিসের গাছ? ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো নাউনকে যে ওয়ার্ড মডিফাই করতেছে সেটা অ্যাডজেক্টিভ। কেউ কি বুঝতে পারছেন? আলাদাভাবে বললে দুটো ওয়ার্ডই নাউন, ইংলিশও একটা নাউন, ল্যাঙ্গুয়েজ একটা নাউন অ্যাজ এ ওয়ার্ড। ওই যে বললাম না, পৃথিবীর সব শব্দই নাউন। বাট এই বাক্যটা কি? এই বাক্যের অবস্থান অনুযায়ী এই ইংলিশটা কি? অ্যাডজেক্টিভ। কেন? ল্যাঙ্গুয়েজকে মডিফাই করছে। বুঝতে পারছেন কথাটা? একটা বাক্যে একের অধিক নাউন থাকলে আমার লাস্টেরটা নাউন থাকবে, বাকিগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আই এম আ টিচার, টিচার শব্দটা নাউন। আই এম আ ইংলিশ টিচার, ওই ইংলিশ অ্যাডজেক্টিভ। আই এম আ ইউনিভার্সিটি ইংলিশ টিচার, ওই ইউনিভার্সিটি অ্যাডজেক্টিভ। এইভাবে এটা হয়ে থাকে। This is the dog, sorry, this is the go of the world. এটাই পৃথিবীর নিয়ম, এর অর্থটা এরকম। This is the go of the world. Here go is, এই গোটা কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, এটা হচ্ছে নাউন, রাইট। থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু কোনো ভার্বের কাজ করছে না। গোটা ভার্ব কখন হয়? যখন কোনো অ্যাকশন দেয়, যখন কোনো কাজ করা বোঝায়। হ্যাঁ, তাহলে এই বাক্যে ইজটা হচ্ছে মেইন ভার্ব। কোনটা ভার্ব? ওই যে সাবজেক্ট দিস, ওটা আমার একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ওর পরে ইজ বসছে, ওইটা আমার মেইন ভার্ব। কিন্তু এই যে গো, আর এর আগে দেখেন একটা দা আছে, এই এ এন্ড দি, এগুলো কি আর্টিকেল বলি না? এই আর্টিকেল বা ডিটারমিনারের পরে যে ওয়ার্ড থাকে আমাদের, সেটা নাউন। বুঝতে পারছেন কি বললাম? তাহলে এই গোটা কি? নাউন। মনে থাকবে গোটা কি? বলেন তো কি বললাম? নাউন। আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। এই যে অ্যালোন, এটা কোন পার্ট অফ স্পিচ বলতে পারেন? স্যার এটা তো এই অ্যালুমনাই এক্সাইটেড না এই অ্যাডভার্ব। Adverb. এটা অ্যাডভার্ব। দেখে বলছেন এখানে, দেখে বলবেন না। এটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব জানেন? এটা অ্যাডভার্ব কেন জানেন? বলতে পারবেন? অর্থাৎ নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড মডিফাই করে সেই ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর ভার্বকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব।
তাহলে মানুষ বাস করতে পারে না, কি করতে পারে না, বাস করতে পারে না, তাহলে এটা একটা ভার্ব না বাস করাটা। এবার কেমন বা কিভাবে বাস করতে পারে না, একা বাস করতে পারে না, তাহলে বাস করাকে মডিফাই করছে অ্যালোন শব্দটা, এই জন্য এটা অ্যাডভার্ব। হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক, এই অলরেডিটা কোন পার্ট অফ স্পিচ কেউ বলতে পারবেন? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। সে অলরেডি মানে ইতিমধ্যে তার হোমওয়ার্কটা করেছে, তাহলে কখন করেছে? অলরেডি করেছে, এটাকে বলে অ্যাডভার্ব অফ টাইম। রাইট। দ্য প্ল্যান, সরি এটা প্ল্যান ফ্লিউ ওভার আওয়ার হেডস। আচ্ছা এটা প্ল্যান, এটা প্লেন, PLANE, তাই না? এরকম না নাকি? প্লেন বানান কি? হ্যাঁ এটাই হবে, প্ল্যান মানে তো পরিকল্পনা, এটা হচ্ছে PLANE হবে। আচ্ছা সো দ্য, হ্যাঁ এরকম হবে না? Yes, sir. ওকে, সো ফ্লিউ ওভার আওয়ার হেডস, প্লেনটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। এখানে ওভারটা কোন প্রেপোজিশন, কোন পার্ট অফ স্পিচ? এটা প্রেপোজিশন, তাই না? এটা প্রেপোজিশন মানে আমার বলা হয়ে গেছে অলরেডি। আচ্ছা যাই হোক, পরেরটা দেখি। দ্য সান হ্যাজ গন ডাউন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা? কোনটাই তো দেখতেছি না। স্যার দেন আন্ডারলাইন দেওয়া নেই। আচ্ছা আমি দিয়ে দিলাম, বলেন ডাউনটা কি? ডাউনটা তো মনে করেন আপনি ওটা প্রিপারেশন। প্রিপোজিশন কি করে হবে? স্যার অ্যাডভার্ব, ভার্বকে হচ্ছে মডিফাই করতেছে। দেখেন এখানে কি বলছে বোঝেন, ডাউন একটি প্রেপোজিশন। প্রেপোজিশন যদি শব্দের শেষে বসে এবং তারপরে কোনো শব্দ না থাকে, তবে প্রেপোজিশনটি অ্যাডভার্ব হয়। তার মানে এটা একটা অ্যাডভার্ব, কারণ এই ডাউনের পরে ফুল স্টপ আছে, কোনো নাউন প্রোনাউন আছে, যদি থাকতো তাহলে কিন্তু এই ডাউনটা আমাদের কি হতো? প্রেপোজিশন হতো। যেমন আমি যদি বলি এরকম একটা বাক্য যে হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, এই ইনটা কি প্রেপোজিশন না? কারণ ওর পরে ঢাকা আছে, একটা নাউন আছে। কিন্তু আমি যদি এরকম বলি কাম ইন, অর্থাৎ ভিতরে আসো, এই ইনের পরে কোনো ওয়ার্ড আছে, কোনো নাউন আছে? না। প্রেপোজিশনের ডেফিনেশন কি? এমন কোন শব্দ যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে, অর্থাৎ প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে। পূর্বে মানে আগে যে শব্দটা বসে তাকেই প্রেপোজিশন বলে। তাহলে এর পরে যদি নাউন প্রোনাউন না থাকে সেটাকে প্রেপোজিশন বলা যাবে না। ইন মানে কি? ভিতরে। কোথায় আসো? হোয়েন, ওয়ার, ভিতরে। সেই ইন হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। ওইভাবেই ওই যে ডাউন, ওটাও আমার একটা অ্যাডভার্ব, ঠিক আছে? কোথায়? ডাউন, অ্যাডভার্ব, নিচে। তাহলে এটাও আমার প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তো সেই ব্যাখ্যাটাই কিন্তু এখানে দিয়েছে যে ইউজুয়ালি ডাউন একটি প্রেপোজিশন, বাট প্রেপোজিশন যদি শব্দের শেষে বসে এবং তারপরে আর কোনো শব্দ না থাকে তবে এটি অ্যাডভার্ব হয়। ওকে, সো 5 years হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ লাস্ট, 5 বছর হয়ে গেছে আমি তোমার সাথে শেষ দেখা করেছি, মানে 5 বছর আগে আমি তোমার সাথে লাস্ট দেখা করেছিলাম। সো হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? এই সিন্স কি বলছে তাহলে দেখেন। 5 বছর হয়ে গেছে Conjunction, sir. তার সাথে আমার দেখা করা, এই দুইটা বাক্যের মাঝে সিন্স বসে বাক্য দুইটাকে এক করেছে। মাঝখানে অ্যান্ড, বাট, অর, সিন্স, বিফোর, আফটার, ফর এগুলো বসে দুইটা বাক্যকে এক করলে তা কনজাংশন হবে। তাহলে এই যে পার্ট অফ স্পিচের যে আইডেন্টিফিকেশন, এই এইগুলো, হ্যাঁ আমি আপনাদের এক্সারসাইজ দিব, আছে সমস্যা নেই, এগুলো ছাড়া অনেক আছে, এটা অনেক বড় একটা শিট। হ্যাঁ, এইখানে আমি আরেকটা কথা আপনাদের বলতে চাচ্ছি, এই পার্ট অফ স্পিচ গুলো আমাদের প্যাসেজ থেকেও আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। এগুলো তো আমার কিছু MCQ, আমরা শুধু এইটা দেখবো না, এগুলো বিভিন্ন জব এক্সামের জন্য এসে থাকে। তো এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন। আমার কথা বুঝতে পারছেন? যাদের দরকার যে কোনো BCS ব্যাংক জব অ্যাডমিশন টেস্টে আপনার অবশ্যই অবশ্যই আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে কোশ্চেন আসে। আর এটা আইডেন্টিফাই করতে পারা মানে পার্ট অফ স্পিচ সম্পর্কে জেনে যাওয়া, পার্ট অফ স্পিচের ভিতরে কি আছে, কোনটা। এটা 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 মানে
প্রত্যেকটা পার্ট অফ স্পিচ ইন ডিটেলস আমরা আলোচনা করবো, আর তার আগে এটা বুঝতে পারলে এটা অনেক ইজি হয়ে যাবে। এখন এখানে তো যেগুলো দেখালাম 8-10টা আপনাদেরকে দেখালাম, এগুলো আপনারা দেখবেন, কিন্তু এরপরে আমাদের আবার প্যাসেজ গুলো দেওয়া আছে, এবং এটা কিন্তু আমি ইন ডিটেলসে ব্যাখ্যা করে দিয়েছি। এটা আপনি কোনো টিচারের কাছে কোনোভাবে এইভাবে আপনি পাবেন না কোথাও। যেমন দেখেন, দ্য লিটল বয় কুইকলি র্যান টু দ্য বিগ হাউস অ্যান্ড নকড অন দ্য ডোর। সো এখানে নাও লেটস break it down by identifying the parts of speech along with their বাংলা মিনিং। অর্থাৎ এই যে বাক্যটা, এই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্ট অফ স্পিচ, রাইট? প্রত্যেকটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডই পার্ট অফ স্পিচ। এখন কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ দেখেন, এইখানে আমি আবার ইন ডিটেলসে বলে দিয়েছি যে দা এটা আমার ডিটারমিনার, ভালোভাবে বোঝেন। লিটল এটা আমার অ্যাডজেক্টিভ, বয় এটা আমার নাউন, অর্থাৎ কুইকলি এটা অ্যাডভার্ব, দেন র্যান এটা ভার্ব, টু এটা প্রেপোজিশন। এরপরে দেখেন, আমার কথাটা বোঝেন, দা এটা আবার ডিটারমিনার, বিগ এটা অ্যাডজেক্টিভ, হাউস এটা নাউন, অ্যান্ড এটা কনজাংশন, নক এটা ভার্ব, অন এটা প্রেপোজিশন, দা এটা ডিটারমিনার, ডোর এটা নাউন। এবং সবগুলোর বাংলাও কিন্তু অনেক ভালোভাবে দেওয়া আছে, দেখছেন না? দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? এইটাই কিন্তু সব থেকে বেশি দরকার। এখন বোঝেন, এই পার্ট অফ স্পিচের সঙ্গে কিন্তু ফ্রেজ অ্যান্ড ক্লজের আইডেন্টিফিকেশনটাও শেখা হয়ে যায়। যেমন দা লিটল বয়, এই বাক্যে কিন্তু এই যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডই মূলত একসাথে আমার সাবজেক্টের অংশ। অর্থাৎ এই তিনটা ওয়ার্ডকে একসাথে বলা হয় একটা নাউন ফ্রেজ। কি বলা হয় বলেন তো? নাউন ফ্রেজ। ফ্রেজ মানে কি? একগুচ্ছ শব্দ যেটা একটা মাত্র অর্থ দেয়, যার ভিতরে কোনো ভার্ব থাকে না, সাবজেক্ট ভার্ব থাকে না। আর ক্লজ হচ্ছে যেখানে ভার্ব থাকে, একের অধিক ওয়ার্ড মিলে আমাদের একগুচ্ছ ওয়ার্ড, বাট সেখানে ভার্ব থাকে, সেটাকে আমরা ক্লজ বলছি। একটা মাত্র অর্থ দেয়, মিনিং দেয়। তো এখানে এই বয়টা হচ্ছে মূলত হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড। এই বয়টাকে প্রি মডিফাই করে দা এবং লিটল, এই দুটো শব্দ। এই দুটো শব্দ আলাদা আলাদা ভাবে বললে দা একটা অ্যাজেক্টিভ, লিটল এটা একটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে। তো দা লিটল বয় নাউন ফ্রেজ। এটাকে নাউন ফ্রেজ কেন বলছি? এই তিনটা ওয়ার্ড মূলত কার জায়গায় বসছে, কার জায়গা দখল করছে? নাউনের জায়গায়। একটা সেন্টেন্সের সাবজেক্টে কি থাকে? নাউন বা প্রোনাউন। এই বয়টা মূলত মেইন ওয়ার্ড, হেড ওয়ার্ড। এইবার কুইকলি এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব একটা বাক্যের যে কোনো জায়গায় বসানো যায়। কিভাবে? হ্যাঁ, এটা লাস্টেও বসানো যায়, ফার্স্টেও বসানো যায়, এই সাবজেক্ট ভার্বের মাঝেও বসে, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝেও বসে। এরপর র্যান মানে দৌড় দিয়েছিল, অর্থাৎ তার দৌড়ানোর ধরনটা কেমন ছিল? দ্রুত। এই জন্য এই কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। এবার বলছে টু দা বিগ হাউস। এই যে টু দা বিগ হাউস কথাটা বোঝেন, এইটাকে যদি আমি একসাথে বলি, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা যায়, অ্যাডভার্ব অফ রিজন, অথবা না সরি, বিগ হাউস এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অথবা এটাকে প্রেপোজিশনাল ফ্রেজও বলা যায়। অর্থাৎ এখানে আমি যদি আলাদাভাবে বলি, টু শব্দটা একটা প্রেপোজিশন, দা শব্দটা অ্যাজেক্টিভ, বিগ শব্দটা আমাদের অ্যাজেক্টিভ, হাউস শব্দটা হচ্ছে এখানে নাউন। হাউস শব্দটা কি? নাউন। ওই নাউনকে মডিফাই করছে এর আগের অর্থগুলো। অর্থাৎ এই এ এন্ড দি এগুলোকে আমরা আর্টিকেল বলি, বা এই যে সাম, মেনি, লিটল এগুলোকে ডিটারমিনার বলি। আর্টিকেল বা ডিটারমিনার কিন্তু পার্ট অফ স্পিচের কোনো অংশ না। এখানে যদিও দিয়ে দিয়েছে, দেখছেন যে দা ডিটারমিনার অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এগুলো হচ্ছে আমার অ্যাজেক্টিভ। ঠিক আছে, 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর ডিটারমিনার বা আর্টিকেল বলে কোনো শব্দ আছে? নেই। এই আর্টিকেল বা ডিটারমিনার মূলত অ্যাজেক্টিভের পেট থেকে বের হয়, মানে এটা অ্যাজেক্টিভেরই অংশ। মানে অ্যাজেক্টিভ মানে কি? এগুলো এই যে এ এন্ড দি এরা কি করে? ওই নাউন বা প্রোনাউনের একটা সংখ্যা বোঝায়। বুঝতে পারছেন? নাউন বা প্রোনাউনকে তাহলে যে ওয়ার্ড মডিফাই করে সেটা কি? অ্যাজেক্টিভ। এটাই। অ্যান্ড এটা কনজাংশন, নকড এটা ভার্ব, অন দ্য ডোর অন এটা কি? প্রেপোজিশন, দা এটা কি? অ্যাজেক্টিভ, ডোর এটা কি? নাউন। সো এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। এখন আপনারা এইটাকে আইডেন্টিফাই করতে পারবেন? কে পারবেন? উত্তরটা আমি দেখাবো না, নিচের দিকে আছে, খেয়াল করেন। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। এখন এখানে প্রত্যেকটা ওয়ার্ড আমাকে বলতে হবে কোন পার্ট অফ স্পিচ। কে বলতে পারবে? Down হচ্ছে adjective, হুম start হচ্ছে noun, হুম rises হচ্ছে verb, in হচ্ছে preposition, তা হচ্ছে আপনার adjective, east হচ্ছে noun, and হচ্ছে conjunction, that হচ্ছে verb, in হচ্ছে preposition, তা হচ্ছে adjective, west হচ্ছে noun. থ্যাংক ইউ, এক্সিলেন্ট, ইউ হ্যাভ ডান আ ভেরি ওয়ান্ডারফুল জব। এইভাবেই যারা আইডেন্টিফাই করতে পারবেন, এই প্যাসেজ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আর এই এমসিকিউ সলভ করতে কোথাও বাধার সম্মুখীন হতে হবে, কোথাও প্রবলেম হবে
হবে না কিন্তু। অর্থাৎ আমি কিন্তু অলওয়েজ চেষ্টা করি প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলার। আমরা যারা বিভিন্ন জব এক্সাম দেই না, সবাই ওই কম্পিটিটিভ এক্সাম, জব সলিউশন, হ্যাঁ, ব্যাংকিং, বিভিন্ন বই তারা সলভ করে থাকেন। এই বইগুলোতে কি থাকে, বড় করে লেখা থাকে যে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, এবং সেখানে কি দেওয়া থাকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া থাকে, তার উত্তর দেওয়া থাকে, উত্তরটা কেন হলো নিচে ব্যাখ্যা দেওয়া থাকে। আমরা ওগুলো পড়ে পরীক্ষা দিই, কারণ প্রতি বছর কোশ্চেন রিপিট হয়। কিন্তু ওইভাবে এক একটা করে এমসিকিউ না পড়ে আপনি যদি একবার প্যাসেজ থেকে সলভ করা শিখতে পারেন, তাহলে কি হবে, আপনি যে কোনো এমসিকিউ আপনি পান না কেন, কোনো বই আর পড়া লাগবে না। আপনি যে কোনো এমসিকিউ পান, আপনি সেটাকে আইডেন্টিফাই সহজেই করতে পারবেন যে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ। এই জন্য এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হয় অলওয়েজ। তাহলে এটা বলেন তো কি হবে, শি অলওয়েজ স্পিক্স politely with elders and respects them. কি হলো noun, কি হচ্ছে pronoun, প্রোনাউন। কি প্রণাম? অলওয়েজটা কি জানেন? always হচ্ছে adverb, অ্যাডভার্ব। speak হচ্ছে verb, Adjective. হচ্ছে না, এটা adjective. বুঝতে হবে। দেখেন, একটা বিষয় বোঝেন, যে অ্যাজেক্টিভ বলছেন, অ্যাজেক্টিভ কাকে বলে আগে এটা বোঝেন। যে ওয়ার্ড নাউন প্রোনাউনকে মডিফাই করে। তাহলে এই এই পলাইটির আশেপাশে কোনো নাউন প্রোনাউন আছে? নেই তো। মানে সে বলে, সে সর্বদা বলে। কিভাবে বলে, তার বলার ধরনটা কি, ভদ্রভাবে। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, এটাকে বলা অ্যাডভার্ব। অ্যাজেক্টিভ কাকে বলে, যেটা নাউন প্রোনাউনকে ইন্ডিকেট করে। মনে রাখবেন, অ্যাজেক্টিভ থাকে এরকম শুরুতে, অর্থাৎ এই যে সি না, এর আশেপাশে এর আগে যদি কোনো ওয়ার্ড থাকতো, সেগুলো হয়তো অ্যাজেক্টিভ হতো। বা এই লাস্টের দিকে আমার নাউনের আগে পরে অ্যাজেক্টিভ থাকতে পারে, বাট এইটা অ্যাজেক্টিভ না। অ্যাজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে। এবার উইথ এল্ডার্স অ্যান্ড রেসপেক্টস দেম, তাহলে কি হবে এখানে বলেন, উইথটা কি? হচ্ছে preposition, হুম, elders হচ্ছে adjective, অ্যাজেক্টিভ না, এটা অ্যাজেক্টিভ কেন হবে? প্রেপোজিশনের পরে অ্যাজেক্টিভ বসে, আচ্ছা নাউন preposition বসে না। তাহলে এল্ডার্সটা নাউন না? সে সর্বদা বড়দের সঙ্গে ভদ্রভাবে কথা বলে, তাহলে বড়রা, এটা আমার নাউন। অ্যান্ড রেসপেক্টস, এই রেসপেক্টটা ভার্ব, অ্যান্ড কনজাংশন, দেমটা প্রোনাউন, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, পার্সোনাল প্রোনাউনের। বুঝতে পারছেন? এখানে সবই সুন্দরভাবে দেওয়া আছে, প্রত্যেকটাই দেওয়া আছে, দেখছেন? একটু দেখেন, এইভাবে আপনি কোথাও কোনো বইতে কোথাও দেখবেন না, বাট আমি এটা দিয়েছি। এটা আমি করাচ্ছি আপনাদেরকে ভালোভাবে ডেভেলপ করানোর জন্য ল্যাঙ্গুয়েজটা। এবং এইটা যারা পারবেন, আমি একটা কথা বলি, পার্ট অফ স্পিচ শেখা মানে কি, পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন মানে কি, একটা সেন্টেন্স যখন আমরা তৈরি করি, একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে শব্দের প্রয়োজন হয়, ওয়ার্ডের প্রয়োজন হয়। ওই ওয়ার্ড গুলো একটার সাথে একটা ওয়ার্ডের, একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড কানেক্ট হয়। সেই কানেকশনটা আপনি বুঝতে পারছেন, আর কানেকশনটা বোঝা মানে ওই ভোকাবুলারি ডেভেলপমেন্ট চলে আসে। আর ভোকাবুলারি ডেভেলপমেন্ট চলে আসা মানে সেন্টেন্স গুলো খুব সহজে, খুব ইজিলি আপনি নিজেও ক্রিয়েট করতে পারবেন, অর্গানাইজ করতে পারবেন। এভাবে এখানে অনেক বড় বড় প্যাসেজও দেওয়া আছে, অনেক বড় বড় প্যাসেজ দেওয়া আছে। তো এই দেখেন, এই দেখেন এখানে কত বড় প্যাসেজ, এটা দেখছেন, পুরো গল্প একটা, এবং সম্পূর্ণ একটা গল্পের আপনার সবগুলো পার্ট অফ স্পিচ, ইভেন তার যে বাংলা অর্থ, সেটা মেনটেন করে দেওয়া। এখন আমি এটা আপনাদেরকে দিলে, আমি যদি দু একটা টেস্ট নেই, আপনাদের এটা উত্তর করতে হবে। এই যে দ্য অনেস্ট উডকাটার, এগুলো করলে কি হবে আপনার, আমি প্রচুর পরিমাণে প্যাসেজ রিডিং এর উপর গুরুত্ব দেই, প্যাসেজ অ্যানালাইসিস করাই স্টুডেন্টসদেরকে। কারণ এটা করতে পারলে এত দ্রুত আপনি প্রফেশনাল হবেন, সেটা আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না। দেখেন, অন ডে, অন ডে a poor woodcutter was cutting wood near a river. Suddenly his axe slipped from his hands and fell into the deep water. He became very sad because it was his only axe. As he sat there thinking about what to do, a kind fairy মানে যেটাকে পরি বলে আর কি, appeared. She asked him why she was sad. The cutter told her about his lost axe. The fairy smiled and dived into the river. Dived into the river. She returned with a golden axe and asked, "Is this yours?" The woodcutter shook his head and said, "No, mine was an old iron axe." No, mine was, মানে আমার ছিল,
an old iron axe. The fairy then brought a silver axe, but he still refused. Finally, she brought his old axe, and the woodcutter happily took it. The fairy uh, was pleased with his honesty and rewarded him with all three axes. সো এই যে কত সুন্দর একটা গল্প, মানে এমন কিছু গল্প আমি এখানে দিয়েছি যেগুলোর থিম আপনাদের আগে থেকে জানা, প্রত্যেকে এটা জানেন তাই না, কাহিনীটা জানেন, থিমটা বোঝেন। তো এগুলো থেকে আমাদের আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। যেমন দেখেন এই যে অন, এটা ডিটারমিনার, ডে এটা নাউন। আহ এখানে আবার একটা কাহিনী আছে, এই অন ডে কে একসাথে যদি আমি বলি এটা কিন্তু আবার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, অ্যাডভার্ব অফ টাইম হয়, যে কবে কখন, অন ডে একদিন। কিন্তু আলাদাভাবে বলে অন একটা ডিটারমিনার, ডে একটা নাউন। মানে যদি আলাদাভাবে বলি, ফ্রেজ বিষয়টা আলাদা, ক্লজ বিষয়টা আলাদা, আর পার্ট অফ স্পিচের বিষয়টা আলাদা। তো আগে আমরা পার্ট অফ স্পিচটা শিখি, ফ্রেজ এন্ড ক্লজ পরে অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবো। এখানে সবগুলো পরপর দেওয়া আছে, এ ফোর, উড কাটার, ওয়াজ কাটিং, তাহলে ওয়াজ কাটিং এই দুইটা ভার্ব তাই না, উড এটা আমার নাউন, নেয়ার এটা আমার প্রিপোজিশন, আমার ডিটারমিনার, রিভার আমার নাউন, সাডেনলি আমার অ্যাডভার্ব, হিজ আমার প্রোনাউন, এক্স এটা আমার নাউন, স্লিপ এটা ভার্ব। সো এই উত্তর আপনারা আগে দেখবেন না, আগে প্যাসেজটা দেখে নিজেদের মতো করে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। এটা করার পর উত্তরের সঙ্গে আপনারা মিলাবেন যে আমার ঠিক হলো কিনা। যদি মনে করেন যে ঠিক হচ্ছে, আমি নেক্সট ক্লাসে আপনাদের শুধুমাত্র কয়েকটা এক্সারসাইজ দেবো, আগে এটা আপনারা সলভ করবেন। দেন নেক্সট ক্লাসে আমি যখন এক্সারসাইজ গুলো দিব, আমি দেখবো যে আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা। এবং এখানে আপনারা উত্তর দেখবেন, কিন্তু আগে নিজের মতো করে করবেন, তারপর যেটা হবে না উত্তর দেখে সলভ করার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কেন এই ওয়ার্ডটা এই পার্ট অফ স্পিচ হলো। আমি আজকে আপনাদের কনভারসেশনে গ্রুপ করে দিব, আর লেট করবো না, করে দিলে সেখানে এই টাস্ক গুলো কিন্তু সাবমিট করবেন। আপনাদের প্রচুর টাস্ক আমি দিব, এটা একবার করতে পারলে আপনি আর কখনো ভুলবেন না। কাজ একটু করতে হবে। কথা ক্লিয়ার? যেটা বললাম আমি, পার্ট অফ স্পিচের এই আইডেন্টিফিকেশন গুলো, আর এইভাবে দেখলে একটা ভোকাবুলারির খুব ভালো একটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন যদি এই স্টোরি গুলো আপনারা অ্যাটলিস্ট সলভ করতে পারেন, এই গল্পগুলো যদি সলভ করতে পারেন। বোঝা গেল আমি কি বললাম? এখানে দেখেন অনেকগুলো গল্প আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডেরই পার্ট অফ স্পিচ আমি আইডেন্টিফাই করে এখানে দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা অর্থটাও আমি দিয়েছি, যেটা আপনাদের বোঝা। এটা 33 পেজের একটা পিডিএফ ফাইল আমি আপনাদেরকে প্রোভাইড করলে এটা আপনারা একটু সলভ করেন। ঠিক আছে? কথা ক্লিয়ার যেটা বললাম? ঠিক আছে। ঠিক আছে।